প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজ আমরা বাংলা দ্বিতীয় পত্র ক্রিয়া বিশেষণ নিয়ে আলোচনা করব। এর আগে আমরা গত ক্লাসে ক্রিয়াপদ নিয়ে আলোচনা করেছিলাম। ক্রিয়া বলতে আমরা বুঝি কোনো কিছু কাজ করা, যে কোনো কাজ করাকে কি বোঝায়? ক্রিয়া বোঝায়। এবং ক্রিয়াপদের যে শ্রেণীবিভাগ সেটাও আমরা জেনেছি। ক্রিয়া বিশেষণ কাকে বলে? পদবিন্যাসের দিক থেকে ক্রিয়া বিশেষণের পরিচয় দাও। যে বিশেষণ ক্রিয়ার বিশেষ অবস্থা বা ক্রিয়া কীরূপে সম্পন্ন হয়েছে তা জানিয়ে দেয় তাকে ক্রিয়া বিশেষণ বলে। অর্থাৎ ক্রিয়া বিশেষণ বাক্যের ক্রিয়াকে বিশেষিত করে থাকে। অর্থাৎ আমরা যে কাজগুলি করি সেই কাজগুলোর ধরন আছে, সেই ধরনটা যে শব্দে প্রকাশ পায় তাকেই আমরা ক্রিয়া বিশেষণ বলবো। বিশেষণ বলতে আমরা বুঝি দোষ, গুণ, অবস্থা। এখানে ক্রিয়াপদের গুণ, প্রকৃতি, বৈশিষ্ট্য ও অর্থ প্রকাশ করে তাকে ক্রিয়া বিশেষণ বলে। ক্রিয়ার সময়, স্থান, প্রকার, উৎস, তীব্রতা, উপকরণ ইত্যাদি প্রকৃতিগত অবস্থার অর্থগত ধারণা দেয়। ক্রিয়া বিশেষণ সাধারণত কর্ম এবং ক্রিয়ার পূর্বে বসে। যেমন আমি আস্তে আস্তে ভাত খাই, কারা যেন গুনগুনিয়ে গান গাচ্ছিল। এই যে গান গাওয়া, কি গান গাওয়াটা কেমন? গুনগুন করে গান গাওয়া। বাসটি দ্রুত যাচ্ছে, হ্যাঁ, এই দ্রুত, ঘোড়া খুব দ্রুত দৌড়ায়। আমি আস্তে আস্তে ভাত খাই, আস্তে আস্তে, এগুলো কি করছে? খাই ক্রিয়াপদটাকে, গান গাওয়া এই যে ক্রিয়াপদ, এগুলোকে কি করছে? বিশেষায়িত করছে। তাই এগুলোকে আমরা বলবো ক্রিয়া বিশেষণ। বিভক্তি চিহ্ন ছাড়া কিংবা বিভক্তি চিহ্ন যোগে, অসমাপিকা ক্রিয়াপদ যোগে, শব্দদ্বৈত যোগে ক্রিয়া বিশেষণ গঠিত হয়। যেমন ভালো করে হাঁটো, এখানে অসমাপিকা ক্রিয়া যোগে। শব্দদ্বৈত যোগে ক্রিয়া বিশেষণ ধীরে ধীরে ডুবছে। বাংলা শব্দভাণ্ডারে ক্রিয়া বিশেষণের সংখ্যা প্রচুর এবং এর প্রয়োগ বৈশিষ্ট্য বৈচিত্র্যপূর্ণ বলে একে একটা স্বতন্ত্র শব্দশ্রেণী হিসেবে গণ্য করা হয়ে থাকে। পদবিন্যাসের দিক থেকে ক্রিয়া বিশেষণকে দুই ভাগে ভাগ করা যায়: একপদী ক্রিয়া বিশেষণ, বহুপদী ক্রিয়া বিশেষণ। যেমন আস্তে, জোরে, বেগে, সরবে, নির্বিঘ্নে, যথাযথভাবে, শান্তভাবে, এগুলিকে আমরা বলবো একপদী ক্রিয়া বিশেষণ। আস্তে আস্তে, জোরে জোরে, ভয়ে ভয়ে, থেকে থেকে, এগুলিকে আমরা বলবো বহুপদী ক্রিয়া বিশেষণ। যেমন থেকে থেকে শিশুটি কাঁদছে, আমরা ভয়ে ভয়ে হাঁটছিলাম। তাহলে অ্যাডভার্ব আমরা বলতে পারি ক্রিয়া বিশেষণকে। ক্রিয়া বিশেষণ হচ্ছে যা নাকি ক্রিয়াপদকে বিশেষায়িত করে, অর্থাৎ ক্রিয়াপদের যে ক্রিয়ার যে ভাবটা সেটা জানিয়ে দেয়, তাকে আমরা ক্রিয়া বিশেষণ বলি। এটা ক্রিয়ার গুণ, প্রকৃতি, বৈশিষ্ট্য, অর্থ প্রকাশক হিসেবে সাহায্য করে থাকে। এরপরের প্রশ্নটা হচ্ছে যোজক কি? উদাহরণসহ যোজকের শ্রেণীবিভাগ দেখাও। যে পদ একটি বাক্যের সঙ্গে অন্য একটি বাক্যের কিংবা বাক্যের অন্তর্গত একটি পদের সঙ্গে অন্য পদে সংযোজন, বিয়োজন অথবা সংকোচন ঘটায় তাকে যোজক বলে। যোজকের কাজ হচ্ছে একাধিক শব্দ, পদবন্ধ, বাক্যকল্প কিংবা বাক্যকে জুড়ে দেওয়া বা সম্পর্কিত করা, অর্থাৎ একাধিক বাক্যকে যুক্ত করা বা
একাধিক শব্দকে যুক্ত করা হচ্ছে যোজকের কাজ। যেমন ফুলদানিটা ভালো করে ধরো, নইলে পড়ে যাবে। এখানে নইলে হচ্ছে যোজক। উচ্চপদ ও সামাজিক মর্যাদা সকলেই চায়। উচ্চপদ ও সামাজিক মর্যাদা ও হচ্ছে যোজক। অর্থ এবং সংযোজনের ধরন ও বৈশিষ্ট্য অনুসারে যোজক শব্দকে 5 ভাগে ভাগ করা যায়। যেমন সাধারণ যোজক, বৈকল্পিক যোজক, বিরোধমূলক যোজক, কারণবাচক যোজক। সাধারণ যোজক এ ধরনের শব্দশ্রেণী দুটি শব্দ কিংবা বাক্যকল্পকে জুড়ে দেয়। যেমন দুটো শব্দের সুখ ও সমৃদ্ধি কে না চায়। বাক্য আমাদের সমাজ আর ওদের সমাজ একরকম নয়। বৈকল্পিক যোজক এ ধরনের যোজক একাধিক শব্দ বা বাক্যকল্প বা বাক্যের মধ্যে বিকল্প নির্দেশ করে। লাল অথবা নীল যে কোনো রং হলেই চলবে। আমি অথবা তুমি যাব। বিরোধমূলক যোজক এ ধরনের যোজক দুটি বাক্যে সংযোগ ঘটিয়ে দ্বিতীয়টির সাহায্যে প্রথম বাক্যের বক্তব্যের সংশোধন কিংবা বিরোধ নির্দেশ করে। যেমন তোমাকে চিঠি লিখেছি কিন্তু উত্তর পাইনি। কারণবাচক যোজক এ ধরনের যোজক এমন দুটো বাক্যের মধ্যে সংযোগ ঘটায় যার একটি অন্যটির কারণ, অর্থাৎ একটির কারণ অন্যটি ঘটেছে। জিনিসের দাম বেড়েছে কারণ পরিবহন ধর্মঘট। যেহেতু ঠান্ডা লেগেছে তাই আইসক্রিম খাচ্ছি না। দ্রুত শিল্পায়ন দরকার, নতুবা দেশের উন্নতি হবে না। সাপেক্ষ যোজক এ ধরনের যোজক একে অন্যের পরিপূরক হয়ে বাক্যে ব্যবহৃত হয়। প্রথাগত ব্যাকরণে এগুলিকে শর্তবাচক বা সাপেক্ষ বা নিত্য সম্বন্ধীয় অব্যয় নামে পরিচিত। কয়েকটি পরস্পর নির্ভরশীল যুগ্ম শব্দ যদি, তবে, যত, তত পারস্পরিক যোজক রূপে ব্যবহৃত হয়। যদি তুমি পরিশ্রম করো তবে ভালো ফল পাবে, যত গর্জে তত বর্ষে না। আমাদের এই অধ্যায়ে সর্বশেষ আমরা যে প্রশ্নটা আছে আমাদের হাতে সেটা হচ্ছে আবেগ শব্দ বলতে কি বুঝো সংক্ষেপে। আবেগ শব্দের শ্রেণীবিভাগ আলোচনা করো। আমরা মানুষ, আমরা আমাদের অনুভূতিগুলো কী করি ভাষার মাধ্যমে অন্যের কাছে ব্যক্ত করে থাকি। আমাদের মনের এই যে অনুভূতিগুলো, আবেগগুলো আমরা শব্দের সাহায্যে প্রকাশ করে থাকি। এই ধরনের শব্দগুলোকে বলা হয় আবেগ শব্দ। আবেগ শব্দের সাহায্যে মনের মনোভাব কিংবা আবেগকে প্রকাশ করা হয়। প্রথাগত ব্যাকরণে এগুলোকে অনন্যই, মনোভাববাচক বা অন্তর্ভাবাত্মক অব্যয়ও বলা হয়। এ ধরনের শব্দের তীব্র আবেগ, অনুভূতি ও মনোভাব ব্যক্ত হয়। যেমন বাহ কি সুন্দর দৃশ্য। মানুষের আবেগ বিচিত্র বলে আবেগ প্রকাশের যে শব্দের আকার পায় তা কিন্তু নয়। তবু প্রকাশ অনুসারে আবেগ শব্দকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। সিদ্ধান্তবাচক আবেগ শব্দ এ জাতীয় আবেগ শব্দের সাহায্যে অনুমোদন, সম্মতি, সমর্থন ইত্যাদি ভাব প্রকাশ পায়। যেমন সাবাস, একটা খেলার মতো খেলা, বেশ তাই হবে। এখানে বেশ না, আমি তোমার কোনো কথাই শুনবো না। প্রশংসাবাচক আবেগ শব্দ এই ধরনের আবেগ শব্দ প্রশংসা বা তারিফের মনোভাব প্রকাশে ব্যবহৃত হয়। যেমন সাবাস, একটা খেলার মতো খেলা দেখালে, বাহ বড় চমৎকার ছবি এঁকেছ তো। বিরক্তিবাচক আবেগ শব্দ এই ধরনের আবেগ শব্দ অবজ্ঞা, ঘৃণা, বিরক্তি ইত্যাদি মনোভাব প্রকাশে ব্যবহৃত হয়।
ছি ছি, তুমি এত নীচ। ভয় ও যন্ত্রণাবাচক আবেগ শব্দ। এ ধরনের আবেগ শব্দ আতঙ্ক, যন্ত্রণা, কাতরতা ইত্যাদি প্রকাশ করে। আহ, কি বিপদ! বিস্ময়বাচক আবেগ শব্দ। এ ধরনের আবেগ শব্দ বিস্মিত বা আশ্চর্য হওয়ার ভাব প্রকাশ করে। আরে, তুমি আবার কবে এলে? করুণাবাচক আবেগ শব্দ। এই ধরনের আবেগ শব্দ করুণা, সহানুভূতি ইত্যাদি মনোভাব প্রকাশ করে। যেমন, আহা, বেচারার কেউ নেই, হায় হায়, এখন ওদের কে দেখবে। সম্বোধনবাচক আবেগ শব্দ। এই ধরনের আবেগ শব্দ সম্বোধন বা আহ্বান করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন, হে বন্ধু, তোমাকে অভিনন্দন। আলংকারিক আবেগ শব্দ। এই ধরনের আবেগ শব্দ বাক্যের অর্থের পরিবর্তন না ঘটিয়ে কোমলতা, মাধুর্য ইত্যাদি বৈশিষ্ট্য এবং সংশয়, অনুরোধ, মিনতি ইত্যাদি মনোভাব প্রকাশের জন্য অলঙ্কার হিসেবে ব্যবহৃত হয়। যেমন, দূর পাগল, এ কথা কি বলতে হয়? আমাদের প্রতিটি অধ্যায় থেকে এরকম প্রশ্ন থাকবে, সাথে অথবা দিয়ে ও প্রশ্ন থাকবে। তো আমরা এই ক নম্বরের প্রশ্নগুলো এতদিন আমরা আলোচনা করলাম। এদিকে দেখো, খ নম্বরের, এই অধ্যায়ের খ নম্বরের যে প্রশ্নগুলো হচ্ছে সেগুলো হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণীর নমুনা। যেমন তোমাকে কিছু বাক্য দেওয়া থাকবে প্রশ্নে, এবং বাক্যগুলোর মধ্যে শব্দের নিচে এরকম আন্ডারলাইন করা থাকবে। বলা হবে যে এই শব্দগুলোর ব্যাকরণিক শব্দশ্রেণী নির্দেশ করো। অর্থাৎ প্রশ্নের নির্দেশন অনুযায়ী তোমাদেরকে কি করতে হবে? এই ব্যাকরণিক শব্দশ্রেণীগুলা নির্দেশ করতে হবে। এইদিকেও আবার প্রশ্নের ধরন আছে। যেমন দেখো, এদিকে দেওয়া আছে তোমাদের যে কিছু 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 প্রশ্ন আছে যে এরকম বাক্য দেওয়া থাকবে, আন্ডারলাইন করা থাকবে, বলবে ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্দেশ করে। যেমন, পড়ন্ত বিকেলে হাঁটতে ভালো লাগে। পড়ন্ত, এটা কি ধরনের শব্দ? এটা হচ্ছে বিশেষণ। চলো কোথাও বেড়াতে যাই। বেড়াতে, এটা হচ্ছে ক্রিয়াপদ। গান গেয়ে তরিবে কে আসে পারে। কে, এটা সর্বনাম পদ। দুঃখ বিনা সুখ লাভ হয় কি মুহূর্তে। এটা বিনাটা হচ্ছে আমাদের অনুসর্গ। সাবাস, দারুণ খেলেছে আমাদের মেয়েরা। সাবাস, এটা আবেগ শব্দ। তুমি যে আমার কবিতা, তুমি সর্বনাম। যত গর্জে তত বর্ষে না। তত, যত, তত, এটা হচ্ছে যোজক। চিকচিক করে বালি। এই চিকচিক, এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। এভাবে বাক্য দেওয়া থাকতে পারে, অথবা একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে। এখানে দেখো আরেক ধরনের প্রশ্ন তোমরা পাবে, যেটা যে নিজের অনুচ্ছেদ থেকে 5টি বিশেষণ চিহ্নিত করো। অথবা থাকতে পারে যে নিজের অনুচ্ছেদ থেকে 5টি ক্রিয়াপদ চিহ্নিত করো, 5টি বিশেষ্য পদ চিহ্নিত করো। তো এরকম একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে, তোমাকে কি করতে হবে? বিশেষণগুলি চিহ্নিত করতে হবে। রবীন্দ্রনাথ বাংলা ভাষার বিশ্বকবি। গীতাঞ্জলি কাব্যের জন্য তিনি নোবেল পুরস্কার পান। সারা বিশ্বের বিদগ্ধ জন, যেমন আইনস্টাইন, রোমারুলা, ইয়েটস প্রমুখের সাথে তার ভালো সম্পর্ক গড়ে উঠেছিল। আবার ইতালির মুসোলিনিকে নিয়ে তিনি এঁকেছিলেন সুনিপুণ ব্যঙ্গচিত্র। এই বাক্যগুলোর মধ্যে যে বিশেষণ পদগুলো আছে সেগুলো তোমাকে চিহ্নিত করতে হবে। যেমন বিশ্বকবি, তারপরে সারা,
তারপরে বিদগ্ধজন, ভালো, সুনিপুণ, এগুলি হচ্ছে বিশেষণ পদ। এরকম তোমাদের ক্রিয়া বিশেষণ অথবা তোমাদের সর্বনাম পদ অথবা থাকতে পারে বিশেষ্য পদ চিহ্নিত করো। তো এই হচ্ছে আমাদের এই অধ্যায়ের প্রশ্নের নমুনা। ক এবং খ অথবা ক্ষয়ের যে প্রশ্ন, সেই প্রশ্নের নমুনা বা ধরন। তোমরা এই প্রশ্ন উত্তরগুলো অবশ্যই নোট করবে, অধিক চর্চা করবে, কারণ তোমাদেরকে আমি বারবার স্মরণ করিয়ে দিতে চাই যেটা যে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র পুরোটাই কিন্তু রচনামূলক প্রশ্ন। এখানে তোমাদেরকে প্রশ্নের উত্তর লিখতে হবে, এখানে বানিয়ে লেখার বা অনুমান ভিত্তিক উত্তর করার কোনো অবকাশ নেই। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই শেষ করছি।